ওকে, সো আমরা যেখানে ছিলাম যে মার্কভ প্রপার্টি প্রুফটা আমরা দেখছি। তো এখন হচ্ছে মার্কভ প্রপার্টি কেন মেমোরিলেস। তাহলে মেমোরিলেস হওয়ার অ্যান্সার আমি অলরেডি দিছি। তারপর এখান থেকে যদি দেখি যে ইট ডাজন্ট ডিপেন্ড অন এই যে এক্স 0 থেকে t-1, এগুলোর একটার উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র টি এর উপরে ডিপেন্ড করে এবং তার উপরে বেস করে সে t+1 এর একটা প্রেডিকশন দেয়। তাহলে প্রিভিয়াস এগুলো সব বাদ যেহেতু হয়ে যাইতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে মার্কভ চেইনকে বলা হয় হচ্ছে মেমোরিলেস, যেহেতু পাস্টের উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, সো এই জন্য হচ্ছে আমরা মার্কভ চেইনকে মেমোরিলেস বলি। এখানে ওইটাই হচ্ছে আবার লেখা হয়েছে। তাহলে এবার আমরা আসলে চ্যাপম্যান কলমোরো চ্যাপম্যান চ্যাপম্যান কলমোগর ইকুয়েশন, এটা এটা আসলে কেন আমরা নিয়েছি, তাই না? মানে এটার দরকারটা কি, এটা আমরা একটু দেখি। তাহলে এই ইকুয়েশনের থেকে আমরা দুইটা ডিসিশনে আসতে পারি, বা এটা আমাদের কেন দরকার সেটা হচ্ছে কোশ্চেন। সো দেখেন, যদি আমরা এটাকে এভাবে লিখতে পারি আর কি, এই সেম ইকুয়েশনই এখানে লেখা হয়েছে ম্যাট্রিক্স নোটেশন আকারে। তাহলে ম্যাট্রিক্স নোটেশন আকারে এভাবে লেখা যায়, অথবা প্রবাবিলিটি আকারে এভাবে লেখা যায়, একই জিনিস। এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ম্যাট্রিক্স নোটেশন, আর রাইট সাইডেরটা হচ্ছে প্রবাবিলিটি আকারে। তাহলে এখান থেকে দুইটা ডিসিশনে আসা যায়। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান তো অলরেডি আমরা প্রুফ দেখে ফেলছি যে এটা এটা। এখন সেকেন্ড প্রুফটা যেটা বলতেছে যে এটা আমরা এটা সেকেন্ড যেটা বলতেছে পি অফ এন, মানে ম্যাট্রিক্সের পি অফ এন ডিপেন্ড করে ওই ম্যাট্রিক্সের পাওয়ারের উপর, মানে পি অফ এন স্টেপের প্রবাবিলিটি বা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এন স্টেপের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য nth পাওয়ার অফ ওয়ান স্টেপ টিপিএম। তাহলে ওয়ান স্টেপ টিপিএম কোনটা, একদম ইনিশিয়াল স্টেটের যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে। আর এন স্টেপের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আমরা কিভাবে পাবো, ওই ইনিশিয়াল ম্যাট্রিক্সের পাওয়ার বের করে, পাওয়ার ম্যাট্রিক্স বের করে। আচ্ছা, আর এটা কিভাবে প্রুভ হয়েছে, এটা এটা একটু আমরা দেখি যে এটা কিভাবে আসলে হোল্ড করে। এক নাম্বারটা অলরেডি আমরা প্রুফ করছি। ওকে, সো এই প্রুফটা আমরা হচ্ছে ইন্ডাকশন প্রুফের মাধ্যমে দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা বেসিস স্টেটে আমরা ধরে নিতেছি যে এন এর ভ্যালু ওয়ান। তাহলে এন এর ভ্যালু ওয়ান হইলে কি হবে, পি অফ আই যে স্টেট যদি ওয়ান হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে। এটা হচ্ছে আমাদের বেস স্টেট। তাহলে আমরা এটাকে বলতে পারি পি অফ ইজ ইকুয়ালস টু ওয়ান, মানে হচ্ছে ওইটাই। আচ্ছা, তাহলে এটা গেল ওয়ান। এখন আমরা হাইপোথিসিস বা হাইপোথেটিক্যালি আমরা ধরে নিতেছি যে সাম পজিটিভ ইন্টিজার্স এর এম, সাম পজিটিভ এম ইন্টিজার্স এর জন্য এটা হচ্ছে ট্রু। তাহলে এটা যদি পি অফ এম হয়, তাহলে পি অফ এম ও এটা ট্রু। তাহলে ইন্ডাকশন কি বলবে, ইন্ডাকশন বলবে হচ্ছে, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে ট্রু, বা ট্রু দেখাইতে পারলে আমরা বলতে পারবো প্রিভিয়াস সবগুলো হচ্ছে ট্রু ছিল। তাহলে সেটা কিভাবে দেখাইতে পারি, যে পি অফ এম প্লাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি কি, ওই যে আগের সূত্রটা অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী যেটা একটু আগে প্রুফ দেখছি, এটা অনুযায়ী আমরা লিখতে পারি পি অফ এম, এন এর ভ্যালু ওয়ান, তাইলে আমরা লিখতে পারি পি অফ এম, আর পি অফ এন এর ভ্যালু ওয়ান মানে পি অফ ওয়ান, এটা লিখতে পারি। তাহলে এটা লেখার মানে যা, পি অফ এম ইন্টু পি লেখা একই কথা। আবার পি অফ, যেহেতু এটা পাওয়ার আকারে আছে, তাহলে পাওয়ার আকারে আমরা আবার লিখতে পারি এম প্লাস ওয়ান। তাহলে আমরা দেখলাম পি অফ এম প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু পি এম প্লাস ওয়ান। তাহলে এটাও হচ্ছে এই প্রপার্টিটাকে হোল্ড হোল্ড করতেছে। তার মানে এম প্লাস ওয়ানের জন্য এটা ট্রু। তাহলে যেহেতু আমরা ইন্ডাকশন প্রুফে আমরা হাইপোথেসিস ধরছিলাম এম ইজ ইকুয়ালস টু পি এম, এবং আমরা এম প্লাস ওয়ানের জন্য প্রুফ করে দেখাইলাম, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই এই ইকুয়েশনটা ট্রু ফর সাম পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স না কিন্তু হবে, তো পজিটিভ ইন্টিজার্স। তাহলে এখন আমরা হচ্ছে, দ্যাটস ওয়াই বলা হয় যে এই যে আমরা লাস্ট ক্লাসে পড়ছি নট জেনারেটর ম্যাট্রিক্স, ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা টিপিএম পড়ছি বা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এখানে বলেছিলাম যে স্টকাস্টিক হইতে হবে। স্টকাস্টিক মানে কি, নন নেগেটিভ হইতে হবে প্রত্যেকটা ভ্যালু। এখানে কিন্তু কোনো ভ্যালুই নেগেটিভ হইতে পারবে না, এবং প্রত্যেকটা রো সাম আপ টু দি ওয়ান,
অর্থাৎ ওয়ান হইতে হবে, ওয়ানের কম হইতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু থাকলে সেইটা দিয়ে কোনো প্রেডিকশন আপনি দিতে পারবেন না যে প্রেডিকশন কারেক্ট। সেই প্রেডিকশন অবশ্যই ভুল হবে। যদি এখানে নেগেটিভ থাকে তাহলে প্রেডিকশন ভুল হবে, যদি স্টকাস্টিক না হয় ম্যাট্রিক্স, অর্থাৎ যদি রো যোগ করে ওয়ান না পান তাইলেও ওইটা ভুল হবে, ঠিক আছে? মানে ওইটা দিয়ে যদি কোনো প্রেডিকশন করেন, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন টিপিএম মার্কঅফ চেইন দেওয়া আছে, দুই নাম্বার N2 বা টু স্টেপের জন্য কি হবে, তাহলে P2 ইজ ইকুয়ালস টু কি হবে, ম্যাট্রিক্সের nth পাওয়ার বা পি স্কোয়ার। পি স্কোয়ার আপনি জাস্ট এই দুইটা ম্যাট্রিক্স বের করলে যেটা আসবে ওইটাই হচ্ছে আসলে P2। আচ্ছা, এখন আসেন আহ আরেকটা কোশ্চেন দেখি। এখানে বলা হয়েছে, এটা মনে হয় আমরা লাস্ট দিন দেখছিলাম, থ্রি বয়েজ A, B, and C আর থ্রোয়িং আ বল টু ইচ আদার, এবং বলা হয়েছে দ্য ট্রানজিশন ম্যাট্রিক্স কি হবে। তাহলে এখানে আমার ট্রানজিশন ম্যাট্রিক্স এখানে দেওয়া দেওয়া আছে রিকোয়ার্ড। এটা হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স। এটা কিভাবে আসছিল মনে আছে না? লাস্ট ক্লাসে বলছিলাম যে এ থেকে এ হচ্ছে অলওয়েজ বি এর কাছে থ্রো করে, তাহলে লেফট সাইডে হচ্ছে ফ্রম, আর উপরে হচ্ছে ট্রু, টু। তাইলে এ থেকে এতে আসলে কোনো থ্রো করে না, এ থেকে সে সবসময় বল থ্রো করে বি এর কাছে, তাহলে এ থেকে বি এর যে পজিশন এখানে ও সবসময় ওয়ান হবে। আবার বি সবসময় থ্রো করে সি এর কাছে, তাহলে বি থেকে সি হচ্ছে এটা, বি থেকে সি, তাহলে এটা সবসময় হচ্ছে ওয়ান হবে। আর সি করে যেটা কি, সি হচ্ছে লাইকলি টু থ্রো দা বল বি অ্যাজ টু এ, মানে সমানভাবে হচ্ছে এ আর বি এর কাছে থ্রো করে। তাহলে সি যেহেতু এ আর বি এর কাছে থ্রো করে, তাহলে আমরা যদি এটাকে ওয়াই লিখি, যে ওয়াই টাইমস থ্রো করে বি এর কাছে, ওয়াই টাইমস এ এর কাছে, তাহলে আমরা আসলে এখান থেকে গড় আকারে বের করতে পারি। যেহেতু যোগ করে ওয়ান হইতে হবে, তাহলে এটা হচ্ছে হাফ হাফ, তাহলে হাফ হাফ হচ্ছে থ্রো করে। আর যেগুলার ভ্যালু দেওয়া নাই ওগুলো আমরা জিরো বসাই দিব, এবং আমরা দেখবো চেক করে যে এটা স্টকাস্টিক কিনা। হ্যাঁ, এটা স্টকাস্টিক, অ্যাজ ইউ ক্যান সি যে রো হচ্ছে ওয়ান, এখানেও রো হচ্ছে ওয়ান, এখানেও রো হচ্ছে ওয়ান। তাহলে স্টকাস্টিক হইলে এবার টু স্টেপ প্রবাবিলিটি কি, জাস্ট স্কোয়ার করে বের করতে পারবো আমরা। তাইলে এইখানে আসলে এই ম্যাট্রিক্সটা কি বলতেছে, এই ম্যাট্রিক্সটা বলতেছে যে যে বি সেকেন্ড টাইম, প্রথম টাইম তো এটা, মানে ধরেন কালকের হিসাবে এটা, এর পরের দিন এর কাছে বল মারার পসিবিলিটি হচ্ছে 0.5। এটাই এখানে বলতেছে। আচ্ছা, আহ সো এটা যদি এই যে প্রবলেমসটা, এই সকল প্রবলেমসে যেটা হয়েছে সেটা কিন্তু মানে ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়া নাই বা ইনিশিয়াল কোনো প্রবাবিলিটি দেওয়া নাই। ঠিক আছে, আমরা যখন জেনারেটর ম্যাট্রিক্স নিয়ে প্রবলেম সলভ করছি তখন কিন্তু আমরা দেখছি যে ইনিশিয়ালি হচ্ছে একটা ভ্যালু দেওয়া ছিল, যে এত, বাট এখানে হচ্ছে ইনিশিয়াল রেট দেওয়া ছিল আর কি। আর এখানে কিন্তু কোনো ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া ছিল না। এখন আমরা দেখি আসলে ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া থাকলে কি হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া আছে, যে মনে করেন এ হচ্ছে টোটাল 500 জন কাস্টমার আছে, আই থিঙ্ক 500, 200, 320, 400, 500। তাহলে এর এর কাছে আছে হচ্ছে 200 কাস্টমার, ঠিক আছে? এটা একটা মনে করেন শপিং মলের স্ট্রাকচার, যেখানে এ এর কাছে 200 কাস্টমার আছে, বি এর কাছে আছে হচ্ছে 120 কাস্টমার, সি এর কাছে আছে হচ্ছে 180 কাস্টমার। তাহলে প্রবাবিলিটি যে এ এর কাছে 200 কাস্টমার আছে, সেই 200 কাস্টমারই তার কাছে ফিরে আসবে নেক্সট ডে বা পরবর্তী টাইমে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 80%। আর বি বি এর কাছে ফিরে আসবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 70%। সি এর কাছে ফিরে আসবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 60%। আচ্ছা, এই যে 40%, 70, 24%, 36%, এটা আসলে হচ্ছে 200, 200 কত পার্সেন্ট আসলে 500-র ভিতরে ওইটাই। এখানে আসলে আমাদের যেহেতু সব পার্সেন্টেজ নিয়ে হিসাব, তাহলে এখানে অবশ্যই পার্সেন্টেজে নিয়ে কাজ করতে হয়। তাহলে 200, 500 হচ্ছে আসলে 40%, ওই জন্য 40% লিখছে এখানে। 120 হচ্ছে 24%, আর আর এটা হচ্ছে 36, যোগ করলে 100ই হবে।
আবার আউট ডিগ্রি সবসময় 100 হবে, যেমন এই যে 10, 80, এরপর হচ্ছে এটা 10, মানে 80, 10, 90, 100, মানে আউট ডিগ্রি মানে যেটা বের হইতেছে, তো বের হইতেছে এটাও সবসময় 100। আচ্ছা, এরপরে দেখেন সি এর নেক্সট প্রবাবিলিটি আছে যে 30% কাস্টমার বি এর কাছে চলে যাবে, সি থেকে। যে সম্ভাবনা আছে যে সি কে আর আসবে না, তার কাছ থেকে চলে যাবে বি এর কাছে। তাহলে এটা হচ্ছে আমার একটা ডায়াগ্রাম। এখান থেকে আমার ফার্স্টে যেটা বের করতে হবে, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তাহলে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স আমরা হচ্ছে দুই ভাবে বের করতে পারি। একটা কথা যেটা এতক্ষণ আমি আপনাদেরকে যেভাবে পড়াইছি সেটা হচ্ছে এইভাবে, এই যে এই স্ট্রাকচারটা ফলো করে, ঠিক আছে? যে লেফট সাইডে থাকবে ফ্রম আর রাইট সাইডে থাকবে টু। তার মানে এ থেকে এ তে যাওয়ার পসিবিলিটি হচ্ছে 80%, এ থেকে বি তে যাওয়ার পসিবিলিটি হচ্ছে 10% বা 0.1। আবার এ থেকে সি তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। আর এইখানে আরেকটা ফরম্যাট আছে, অনেক টিচার বা অনেক জায়গায় অনেক বইয়ে হচ্ছে এই ফরম্যাটেও করা আছে, ঠিক আছে? তো এই ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা হচ্ছে এটার উল্টাটা, ট্রান্সপোজ। অর্থাৎ এই বরাবর হচ্ছে ফ্রম। তাহলে এ থেকে এর প্রবাবিলিটি হচ্ছে 80%, আবার এ থেকে বি, এইটা হচ্ছে বি এর প্রবাবিলিটি, সেটা হচ্ছে 0.1%। এ থেকে সি তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1%। আবার এটা হচ্ছে বি থেকে বি, বি থেকে এ, এটা হচ্ছে বি থেকে এ হচ্ছে 0.2, বি থেকে এখানেও কিন্তু এই যে 0.2। মূলত এইটার ট্রান্সপোজ হচ্ছে এটা। আবার বি থেকে বি হচ্ছে 7, আবার বি থেকে সি হচ্ছে 0.1। তাহলে বি থেকে সি কোনটা? এই যে এটা। সো ট্রান্সপোজ মানে এটাকে উল্টায় দিলে এরকম আসে। এখন কখন কোনটা ইউজ করব এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখেন আমার ইনিশিয়াল প্রবাবিলিটি কিন্তু দেওয়া ছিল এই কোশ্চেনটার ভিতরে। কত দেওয়া ছিল? এই যে এতে এ এর পার্সেন্টেজ হচ্ছে 0.40, তা বি এর কাছে আছে এত কাস্টমার, সি এর কাছে আছে এত কাস্টমার, 0.36 বা 36%। তাহলে এই ইনিশিয়াল প্রবাবিলিটি দেওয়া ছিল। এখন যদি আমি এই ফরম্যাটে ট্রানজিশন ম্যাট্রিক্স, প্রবাবিলিটি ম্যাট্রিক্স রেডি করি, তাইলে আমার ইনিশিয়াল প্রবাবিলিটিটা লেফট সাইডে বসাইতে হবে। আপনি যদি এই পাশে বসান তাহলে ভুল অ্যান্সার দিবে। তাহলে আমার ইনিশিয়াল প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বসাইতে হবে লেফট সাইডে, এবং বসাইতে হবে রো ম্যাট্রিক্স আকারে, অর্থাৎ এ বি সি। তাইলে আপনি হচ্ছে পরবর্তী স্টেপে তার কাস্টমারের রেশিওটা আপনি পাবেন, যে পরবর্তী নেক্সট দিন তার কাছে কত কাস্টমার আছে, বি এর কাছে কত কাস্টমার আছে, সি এর কাছে কত কাস্টমার আছে, সেই রেজাল্টটা আপনি পাবেন। আর যদি এইভাবে ম্যাট্রিক্সটা লেখেন তাইলে আমার ইনিশিয়াল ডেটাটাকে, ইনিশিয়াল যেই তার কাছে কাস্টমার ছিল সেই ডেটাটাকে আমার কলাম ম্যাট্রিক্স আকারে লিখতে হবে, এবং সেটাকে আমরা আমাদের পরে লিখতে হবে, মানে আগে লিখতে হবে টিপিএম, তারপরে লিখতে হবে আমার ওইটা। এবং তাইলে আমি কলাম আকারে হচ্ছে ভ্যালুগুলা পাবো। যদি এখানে আপনি এটা ইউজ করেন আর এটা এখানে বসান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অ্যান্সার ভুল আসবে। তাহলে এইগুলো আমি কখন কোনটা ইউজ করব, ঠিক আছে? তাহলে এই যে এখন ধরেন আমার কাছে আছে প্রবাবিলিটি ম্যাট্রিক্স, ইনিশিয়াল স্টেট আছে আমার কাছে, এটা হচ্ছে এই ফরম্যাটে দেখানো হইতেছে, হ্যাঁ? এখন আমরা যাই দেখবো এই ফরম্যাটে দেখতে থাকবো, এতক্ষণ আমরা ওই ফরম্যাটে দেখছি। তাহলে আমার প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমার x0 বা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে। তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি নেক্সট স্টেটটাকে পাবো। আবার এই নেক্সট স্টেটটাকে যদি আমি আবার সেই প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি আবার x2 পাবো। আবার x2 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি আবার x3 পাবো। এখন এইখান থেকে একটা জায়গায় আসা যায়, সেই আগের ব্যাপারটাই আমি যদি আবার লিখি, x3 ইজ ইকুয়ালস টু, তাহলে পি এক্স টু কে আবার কি লেখা যায়? পি অফ x1। আবার x1 কে কি লেখা যায়? x1 কে লেখা যায় পি অফ x0। তাহলে x0, তাহলে এখানে এটা আসলে কি বুঝাইলো? এটা বুঝাইলো যে পি কিউব ইন্টু x0। তাহলে ওই যে আমার nth পাওয়ার, আমরা যে চ্যাপম্যান কলমোগরফ ইকুয়েশনে দেখে আসছিলাম, পাওয়ার পাওয়ার স্টেটের ম্যাট্রিক্স বের করে আমরা যদি ইনিশিয়াল প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ওইতম স্টেপের কত রেশিওর কি অবস্থা সেটা আমরা বের করতে পারবো। এটাই হচ্ছে চ্যাপম্যান কলমোগরফ ইকুয়েশনের ইম্পর্টেন্স। এবার
আমরা চলেন আরো কিছু দেখি এই ইকুয়েশনের কি হলো এটা। আচ্ছা, ওকে। সো এখানে আরো কিছু সিনারিও, এখানে আমি আসলে ছবি আকারেই জাস্ট অ্যাড করছি, লেখাগুলো জাস্ট আমি যা বলতেছি সেগুলা ওয়াইজ আর কি কানেক্ট করে নিবেন। এখানে কোনো ইয়া নাই, লিংক নাই, আমি জাস্ট সিনারিও গুলা হচ্ছে এক্সপ্লেন করতেছি কখন কোন সিনারিও অ্যারাইজ হতে পারে। তো যেটা হয়, আমরা যখন এই কাজগুলা করতে থাকবো বারবার, আজকে কালকে পরশু তরশু এভাবেও যখন আমরা 5 6 7 যখন সো অন যাইতে থাকবো, একটা টাইমে গেলে আমি দেখবো যে আমার ম্যাট্রিক্স, আমার ভ্যালু আর চেঞ্জ হইতেছে না। মানে X6-এ যা আছে X7-এও তাই থাকবে, X7-এ যা আছে এইটাও তা থাকবে। মানে কনভার্জ করবে, একটা স্টেবল স্টেবল পজিশনে চলে যাবে যদি না আমি কি করি, এই যে ম্যাট্রিক্সটা, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বা আমার যেই একটা পসিবিলিটি দেওয়া ছিল, এই পসিবিলিটিটা যদি আমি চেঞ্জ না করি, তাইলে একটা সার্টেন টাইম পরে আমার যেটা হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা আর ডেটাটা একটা একটা সেন্ট্রালাইজড একটা জায়গায় কনভার্জ করবে বা একটা পজিশনে কনভার্জ করবে, স্টেবল হয়ে যাবে, আর চেঞ্জ হবে না, ফ্লাকচুয়েশন হবে না, ঠিক আছে। সো আমি যদি এখানে দেখাই, যেমন এখানে দেখেন 8 নাম্বার স্টেপে যেটা হয়েছে, আমার 7-এ যে ডেটাটা ছিল, আমার 7-এর ডেটাটা আর 8 নাম্বারে যে ডেটাটা আসছে সেটা একদম সেম টু সেম ডেটা আসছে। তার মানে আমার একটা জায়গায় চলে আসছে যেটা স্টেবল, এটা আর চেঞ্জ হবে না। এখন 8 থেকে 9 গেলেও আমার রেজাল্ট বারবার সেম আসতে থাকবে। তার মানে এটা কনভার্জ করে গেছে। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি স্টেশনারি সিচুয়েশন, অথবা আরেক জায়গায় বলা যায়, বলা হয়েছে যে স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। তাইলে এই সিচুয়েশনটাকে আমরা স্টেবল সিচুয়েশন বা স্টেশনারি সিচুয়েশন, যে যে কোনোটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এইটা আসলে কত, আমরা যদি এইটাকে যদি আবার সেই 500 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে আসি, তাহলে দেখেন একটা সার্টেন টাইম পরে যেটা হয়, 45.5 আছে, তো এটাকে আমরা 46 ধরছি, এটাকে 35 ধরা হয়েছে, আর এটাকে হচ্ছে 20 ধরা হয়েছে। তো যেটা হয়েছে যে আমার ইনিশিয়াল অবস্থায় 200 জন কাস্টমার আমার কাছে ছিল, কিন্তু 8তম স্টেপে আইসা কনভার্জ করছে, এটা কনভার্জ করছে কোন পজিশনে, যে ওর কাছে 228 জনের মতো আসবে, ওর কাছে থাকবে হচ্ছে 177, বা ওর কাছেও ইনক্রিজ হয়েছে, ওয়ারাস সি এর কাছে আসলে কাস্টমার আর যায় নাই, তার কাছে কাস্টমার হারায় গেছে, বা তার কাস্টমার পার্সেন্টেজ কমছে, বা তার কাস্টমার আস্তে আস্তে কমছে, এবং এই পজিশনে আইসা সে এর একটা স্টেবল সিচুয়েশনে চলে আসছে। এবং এইটাই সে হচ্ছে পরবর্তীতে সো অন কন্টিনিউ করবে, যদি না আমি এইখানে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সে হাত দেই। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স কি বলতেছিল, যে একটা ইনভায়রনমেন্ট আমাকে বলতেছিল, ইনভায়রনমেন্টের আইডিয়া দিছিল, সো ইনভায়রনমেন্ট চেঞ্জ না করলে সে আলটিমেটলি এই অবস্থাতেই কনভার্ট করে স্টেবল হয়ে যাবে, স্টেশনারিতে চলে যাবে। আচ্ছা, আমি বলবো যে বাসায় আপনারা হচ্ছে এই প্রবলেমটার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ড্র করবেন, পরীক্ষায় এই টাইপের ডায়াগ্রাম আসতে পারে। এখানে কিন্তু এই যে অবশ্যই যেটা দেখতে হবে যে আউটগোয়িং অ্যারোতে টোটাল 100% হইতেছে কিনা, ঠিক আছে। সো এখান থেকে যেটা করবেন, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করবেন, এবং আপনারা হচ্ছে ইনিশিয়াল যে ডেটাটা আছে ইনিশিয়াল ম্যাট্রিক্সটাও বের করবেন। এরপর হচ্ছে তার ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেটের সিচুয়েশন কি রকম সেটা আপনারা হচ্ছে একটু বের করে দেখবেন, যে আস্তে 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 ডেটা কোন দিকে শিফট হইতেছে, কোন দিকে আস্তে আস্তে ডেটাটা হচ্ছে মুভ হইতে হইতে স্টেবল ফেজে যাওয়ার স্টার্ট করছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যেটা বিষয়, যেমন এখানে যেটা বলা হচ্ছে যে আমরা তো দেখলাম যে একটা টাইম পরে স্টেবল সিচুয়েশনে চলে যাচ্ছে, অর্থাৎ আহ, যেটা হইতেছে যে ধরেন p-তম n স্টেপে আমরা 5 6 7 এইভাবে করতে করতে একটা স্টেবল সিচুয়েশনে চলে আসছি, বা স্টেশনারি সিচুয়েশনে চলে আসছি, যেখানে ম্যাট্রিক্স হচ্ছে ফিক্স হয়ে গেছে, বা 0.333 এরকম আসতেছে, 0.6667 6667 এভাবে আসছে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা স্টেবল সিচুয়েশন বা স্টেশনারি সিচুয়েশন। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে আমরা 0.33 কে আমরা আসলে লিখতে পারি এইভাবে, 3/1 ভাগ, এটাকেও 3/1 ভাগ, আর 667 কে আমরা 3/2 ভাগ, 3/2 ভাগ, এভাবে এই আকারে লিখতে পারি। এখন এইখানে আমি যেটা আসলে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন,
মনে করেন আমার ইনিশিয়াল স্টেট ছিল 10, ঠিক আছে? তিনটা কেস নেওয়া হয়েছে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট 10, মানে এখানে আমি ফার্স্ট স্টেটকে বলতেছি তোমার কাছে 100% আছে, আরেকজনের কাছে কিছু নাই। আরেকটা স্টেটে আমি বলতেছি যে তোমার কাছে 50% আছে, আর তোমার কাছে 50% আছে। আর এখানে এসে বলতেছি তোমার কাছে 0%, তোমার কাছে 100%। মানে আমি তিনটা কেস নিয়ে আসলে চিন্তা করতেছি। আরেকটা কথা যেটা এখানে মনে রাখেন, এগুলা কিন্তু হচ্ছে কি ওই যে আমরা যেটা দেখছি কলাম ম্যাট্রিক্স আকারে, রুলস আকারে লেখা হয়েছে। যদি এগুলা ওই যে রো ম্যাট্রিক্স আকারে লিখতে হইতো তাহলে কিন্তু এই যে এটা পরে লিখলে হবে না, এটা সামনে লিখতে হবে, রো আকারে লিখতে হবে। এটা এগুলা একটু মাথায় রাখবেন। তাইলে আমি দেখেন, আমি যখন আমার এই যে এটা কি, এটা হচ্ছে স্টেশনারি ম্যাট্রিক্স বা হচ্ছে স্টেবল ম্যাট্রিক্স, ঠিক আছে, স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। এটাকে যখন আমরা এই ফার্স্ট সিচুয়েশনের সাথে মাল্টিপ্লাই করতেছি, আমরা দেখেন রেজাল্ট পাইতেছি যেটা, সেকেন্ড সিচুয়েশনের সাথে মাল্টিপ্লাই করেও তা পাইতেছি, থার্ড সিচুয়েশনের সাথে মাল্টিপ্লাই করেও তা পাইতেছি। এটার মানে কি আসলে? এটার মানে এইটাই যে যখন আমার ম্যাট্রিক্স, অর্থাৎ আমার যে রেজাল্টেন্ট এখানে আসছে, স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স যখন একটা স্টেবল ফেজে চলে যায়, তখন আসলে ডিপেন্ড করে না ইনিশিয়াল স্টেটে আসলে কি আছে, রেজাল্ট সবসময় সেম রেজাল্ট প্রডিউস করতে থাকে। সো সে আর হচ্ছে ইনিশিয়াল স্টেটের উপরে ডিপেন্ড করে না। যখন অনেকবার করতে করতে আপনার কনভার্জ হয়ে যায়, তারপরে আর হচ্ছে ইনিশিয়াল স্টেটের উপরে তার কোনো ইম্প্যাক্ট থাকে না, সে হচ্ছে সেম রেজাল্টই সব কেসে প্রডিউস করতে থাকে। ঠিক আছে, একটা ওয়ান কাইন্ড অফ ওভারফিটিং সিচুয়েশন। আচ্ছা, আহ এরপরে হচ্ছে আমরা যেটা দেখতেছি এখানে যে স্টকাস্টিক কাদের বলে, এগুলা যদিও আমি লাস্ট ক্লাসে বলেছি, বাট আবার হচ্ছে রিকল করতেছি। স্টকাস্টিক হওয়ার শর্ত হচ্ছে আমার যেহেতু এটা হচ্ছে কি কলাম আকারে লেখা হয়েছে, হ্যাঁ, আবার ওই যে রুলসটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু, যেহেতু আমি এখন হচ্ছে কি এই ফর্মুলায় পড়াইতেছি না, এই যে ইনিশিয়ালটা হচ্ছে পরে থাকবে, আর এইটা হবে হচ্ছে আমার ওই যে কলাম আকারে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। সো এই সিচুয়েশনে যেটা হইতে হবে, এই কলাম বরাবর আপ টু 1 হইতে হবে, অর্থাৎ এই বরাবর হচ্ছে যোগফল 1 হইতে হবে, ঠিক আছে, এবং এই বরাবর হচ্ছে যোগফল 1 হইতে হবে। আর যদি এটাকে আমরা এই ফরম্যাটে লিখতাম বা ওই যে রো ম্যাট্রিক্স আকারে, তাইলে যেটা, যে রো এর ভ্যালু আপ ক্যালকুলেশন করে সাম হইতে হইতো 1, এবং এটা হইতে হইতে হবে 1। সো এটা হচ্ছে স্টকাস্টিক হওয়ার রুল। আর স্টকাস্টিক না হইলে আপনি কিন্তু ম্যাট্রিক্স ইউজ করতে পারবেন না। কোথায়? ম্যাট্রিক্স হচ্ছে মার্কঅফ চেইনে ইউজ করা যাবে না স্টকাস্টিক ছাড়া। অর্থাৎ ডিসক্রিট ক্ষেত্রে আর কি, ডিসক্রিট মার্কঅফ চেইন বা মার্কঅফ চেইনই বলো এটাকে। সো ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই স্টকাস্টিক হইতে হবে। তাহলে স্টকাস্টিকের প্রথম রুল হচ্ছে এই যে এই কেসে হচ্ছে রো হইতে হবে যোগফল 1, আর এই কেসে হচ্ছে কলামের যোগফল 1 হইতে হবে। তাইলে এটা কিন্তু স্টকাস্টিক না। কেন স্টকাস্টিক না? দেখেন 0.9211, 1 হয় নাই, 9 হয় নাই, 1। আর এই কেসে রো এর ক্ষেত্রে এটা হচ্ছে 11, এটা 1 হয় নাই। আচ্ছা, এটা গেল একটা, স্টকাস্টিক হইতে হবে ফার্স্ট রুল মার্কঅফ চেইন ইউজ করতে গেলে। সেকেন্ড রুল হচ্ছে রেগুলার ম্যাট্রিক্স হইতে হবে, ঠিক আছে। এখন আসেন হোয়াট ইজ রেগুলার ম্যাট্রিক্স। সো রেগুলার ম্যাট্রিক্স যেটা বলে যে স্টকাস ম্যাট্রিক্স নিজেও একটা রেগুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। রেগুলার ম্যাট্রিক্স এটাই বলে যে আমার সব ভ্যালু সব সময় ওয়ানের চেয়ে হচ্ছে আমার যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে নন জিরো পজিটিভ এন্ট্রিজ হইতে হবে, হ্যাজ অনলি নন জিরো পজিটিভ এন্ট্রিজ। অর্থাৎ আমার যেই এটা কি, আমার এটা ছিল হচ্ছে পাওয়ার এন তম, তাই না? আমার হচ্ছে জিরো হইতে পারবে না, নন জিরো পজিটিভ এন্ট্রিজ। তার মানে দেখেন P2 যখন আমি বের করছি এখানে কিন্তু আসলে আর জিরো নাই, ঠিক আছে। আমার এখানে হচ্ছে আমার পিতে ছিল হচ্ছে নন জিরো পজিটিভ এন্ট্রিজ, মানে হচ্ছে নন জিরো, অনলি নন জিরো পজিটিভ এন্ট্রি, হ্যাঁ। তাহলে আমার হচ্ছে মানে নেগেটিভ এন্ট্রি হতে পারবে না, মোট কথা, ঠিক আছে। এখানে একটু টার্ম টার্মে একটু ইয়ে আছে, কনফিউশন আছে যেটা, যেমন P2 এর ক্ষেত্রে এখানে হচ্ছে আমার কি আসছে, এখানে হচ্ছে আমার চলে আসছে একটা জিরো। তাহলে এখানে যেহেতু আমার জিরো চলে আসছে, তাহলে কিন্তু এটা নন জিরো থাকলো না, তাহলে এটা কিন্তু আসলে রেগুলার ম্যাট্রিক্স না, ঠিক আছে। তাহলে যেটা আর কি বিষয় সেটা হচ্ছে নন জিরো পজিটিভ ম্যাট্রিক্স, যেমন এখানে হচ্ছে সবগুলাই নন জিরো, আর এখানে হচ্ছে একটা জিরো চলে আসছে, সো এটা কিন্তু আর আমার
রেগুলার ম্যাট্রিক্স নাই। তাহলে আমার মার্কঅপ চেইনে ইউজ করতে গেলে আমার অবশ্যই হচ্ছে এই পাওয়ার পাওয়ার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আবার এই যে ওয়ানের চেয়ে বেশি হইতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সে জিরো থাকে, এটা কিন্তু রেগুলার ম্যাট্রিক্স, এটাতে কোনো প্রবলেম নেই। বাট যখন পাওয়ার ওয়ানের চেয়ে বেশি হয়ে গেছে, তখন যদি জিরো থাকে, অর্থাৎ মাল্টিপ্লাই করার পর জিরো আসছে, তাইলে এটা রেগুলার ম্যাট্রিক্স নাই। সো দ্যাট যেটা আর কি এন এর চেয়ে বড় হইলে, ওয়ানের চেয়ে বড় হইলে পাওয়ার অবশ্যই নন জিরো, পজিটিভ, নেগেটিভও হইতে পারবে না, নেগেটিভ হইলেও ঝামেলা। নন জিরো হইতে হবে প্লাস পজিটিভ এন্ট্রিজ হইতে হবে। দ্যাট ইজ, এটা হচ্ছে রেগুলার ম্যাট্রিক্স। এটা কোনো রেগুলার ম্যাট্রিক্স না, বাট এটা আবার রেগুলার ম্যাট্রিক্স। তাহলে আমার মার্কঅপ চেইনের কাজ করতে গেলে অবশ্যই রেগুলার ম্যাট্রিক্স হইতে হবে, প্লাস হচ্ছে স্টকাস্টিক ম্যাট্রিক্স হইতে হবে। আর স্টকাস্টিক ম্যাট্রিক্স অলওয়েজ নিজেই একটা রেগুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মার্কঅপ চেইনে শুধুমাত্র স্টকাস্টিক ম্যাট্রিক্সই ইউজ হয়। সো এখানে একটা একটা সিচুয়েশন যেটা দেওয়া হয়েছে, ধরেন আপনি হচ্ছে মার্কঅফ চেইনে ইউজ করতেছেন। মার্কঅফ চেইনে একটা টাইম পরে আপনি কই চলে গেছেন, এক্স বারে, বা যেটা হচ্ছে একটা স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। ওই যে আমরা বারবার ক্যালকুলেট করে করে দেখছিলাম যে 7 আর 8 এ সেম রেজাল্ট। তাহলে আমরা হচ্ছে এখানে দেখেন এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা হচ্ছে সেম, তাহলে আমরা হচ্ছে P4 হচ্ছে একটা স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্সে চলে আসছি। তাহলে স্টেবল ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্সে যখন আমরা চলে আসছি, তখন আমরা বলতে পারি যে তার আগে যা কিছুই ছিল, ধরেন আমরা P4 চলে আসছি তাই না, স্টেবলে, তার আগে ছিল P3, P2, P1, এগুলা সবাই হচ্ছে তাইলে রেগুলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে। যদি আমরা আমরা হচ্ছে P4 দিয়ে করার পরে আমরা যে P4 পাইছি, যেটা হচ্ছে স্টেবল, তাহলে এটা যদি স্টেবল হয়, তাহলে তার আগে যা ছিল P1, P2, P3, এগুলা সব হচ্ছে আমার স্টেবল ম্যাট্রিক, সরি, রেগুলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে। সো এটাই বলা হচ্ছে যে if P is a regular matrix, there will be a P of n where P of n is x bar। তার মানে হচ্ছে আসলে যদি রেগুলার ম্যাট্রিক্স হয়ে থাকে, তাইলে একটা টাইম পরে সেটা কোনো না কোনো সময় গিয়ে একটা জায়গায় গিয়ে হচ্ছে স্টেবল হয়ে যাবে এবং কনভার্জ করবে। বুঝতে পারছি। আচ্ছা, মিউট করে রাখেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের রেগুলার ম্যাট্রিক্স। ওকে, সো ফার আসলে এইটুকুই। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো কোশ্চেন যদি না থাকে, আই থিঙ্ক অ্যাটেন্ডেন্স সবার দেওয়া শেষ। আর আহ, আজকে আজান হয়ে গেছে। আপনাদের ক্লাস টাইম তো 1 PM পর্যন্ত। আপনি কি ফার্স্ট ক্লাস নাকি? এনিওয়েজ, উই উইল ফাইন্ড আউট দ্য অ্যান্সার ইন আওয়ার নেক্সট ক্লাস। ওকে, সো বিষয় হচ্ছে যেটা আহ, যেটা আপনারা হচ্ছে এই প্রবলেমটা সলভ করবেন। ঠিক আছে, এখানে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বের করে হচ্ছে এটার কয়েকটা স্টেপ করে ফাইন্ড আউট করবেন যে এটা আসলে কনভার্জ করে কিনা। সো দ্যাট দ্যাট উইল বি ইয়োর টাস্ক। আর এইটা হচ্ছে আপনারা করে একটা আহ, আমাকে দেখাইতে পারেন নেক্সট ক্লাসে। সিয়ার আছেন? সিয়ার? জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোয়েরিজ আছে কিনা? সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছি আই গেস। জি স্যার, সবাই দিছে স্যার। ওকে, ঠিক আছে। আর যদি কোনো কোয়েরিজ না থাকে, তাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্ত এন্ড করতে পারি। হ্যাভ এ নাইস ডে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।